প্লেয়াররা একটা একটা করে আসি। প্লেয়াররা যে তাদের পেমেন্টের কথা বলছে, আমাদের কাছে কিন্তু এখনও অ্যাপ্রোচ করেনি। ঠিক আছে, নাম্বার ওয়ান। আমরা তো প্রথম থেকেই বলছি যে আমরা একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট তাদের সিকিউরিটি হিসাবে ধরা আছে। আমরা এখন করেছি কি, অ্যাজ পার দ্য কন্ট্রাক্ট আমরা পরশু দিন 27 তারিখে আমরা একটা চিঠি ইস্যু করছি সব ফ্র্যাঞ্চাইজিদের, যে তোমরা আমাদের জানাও হোয়াট ইজ দ্য স্ট্যাটাস। ঠিক আছে, এখন এই স্ট্যাটাসটা দিলে আমরা আবার ডাইরেক্টলি প্লেয়ারদের যোগাযোগ করব। ওনারা বললেই তো হবে না যে আমাদের এই হিসাব, আমরা ডাইরেক্টলি বিদেশি প্লেয়ার, লোকাল প্লেয়ার, টিম ম্যানেজমেন্ট সবার সাথে যোগাযোগ করে আমরা একটা রিকনসাইল করব। কিন্তু এই 15 তারিখের মধ্যে আমরা কি বলেছি, আমরা বলেছি তোমাদের সব পেমেন্ট দিয়ে তুমি আমাদের কাছে আসবা। ঠিক আছে, এখন ওইখানে ওই সময় যদি প্লেয়ারদের পাওনা থাকে, তাহলে আমরা যে ব্যাংক গ্যারেন্টি বা যেই অনেকে আবার কিছু কিছু করে, আপনারা জানেন, পে অর্ডারের মাধ্যমে ক্যাশ মানে টাকা জমা দিয়েছিল, এগুলি করে আমরা দিয়ে দেবো। আমি খালি একটাই বলতে পারি, যেমন নোয়াখালীর আপনার কথাটা, নোয়াখালী আগেই এই হিসাবটা দিয়েছিল। এখন হিসাবে দেখা যাচ্ছে যে নোয়াখালীর সব প্লেয়ারদের আমরা যোগাযোগ করেছি, হ্যাঁ, যেহেতু আমরা ওইটা পেয়েছি। তো নোয়াখালীর ব্যাপারে আমরা দেখা যাচ্ছে যে নোয়াখালী অনেক টাকাই দিয়ে দিয়েছে, ইভেন গতকালও এক প্লেয়ারকে ফুল টাকা দিয়ে দিয়েছে। সো ওদের আউটস্ট্যান্ডিং ধরেন কাগজে কলমে দেখাচ্ছে 1 crore সামথিং, আর আমাদের কাছে ওর পে অর্ডারই ধরা আছে 2 কোটি টাকা। সো উই আর নট ওয়ারিড। কিন্তু যেটা বাকি আছে, যে আমরা আজকে বিদেশি প্লেয়ারগুলির, নোয়াখালীর বিদেশি প্লেয়ারগুলি আমরা যোগাযোগ করব। হ্যাঁ, তো এটা রিকনসাইল করলে, তখন যদি এরকম সিচুয়েশনে রিসাইকেল করলে, ধরেন আমি তো 15 দিন সময় দিয়েছি, তার আগে যদি আমরা রিকনসাইল করতে পারি, তখন নোয়াখালীর মালিককে ডাকবো, বাকি প্লেয়ারদের ডাকবো, আমাদের সামনে আমরা টাকাটা ফেরত দিয়ে দিব, ওনারা টাকাটা দিয়ে সার্টিফিকেট নিয়ে নেব যে এভরিবডি কমপ্লিট। এইটা হচ্ছে আমাদের প্ল্যান। সো এটার মধ্যে দেখেন, রাজশাহী সবাইকে, আমি আমার ইনফরমেশন অনুযায়ী রাজশাহী সবাইকে পেমেন্ট করে রাজশাহী সার্টিফিকেট নিয়ে নিয়েছে। সো আমরা এই সার্টিফিকেটগুলি নিয়ে লিস্ট অনুযায়ী আবার যোগাযোগ করব, রিকনফার্ম। ইফ দে সে দ্যাট দে হ্যাভ গট পেড, আমরা তাহলে তো এটা ক্লোজ ফাইল। হ্যাঁ, চিটাংয়ের যেরকম 50% আমরা দিয়ে দিয়েছিলাম, 50% প্রসেসে আছে, 50% হয়ে যাবে। রংপুর তো সবসময় তারা ভালো পেমাস্টার, বাকি এখন আপনার ঢাকা আর সিলেট, লেট দেম, তারাও যোগাযোগ করেছে, তাদের আমাদের লিস্টটা দিতে বলেন। লিস্ট না দিলে তো আমি বুঝতেছি না যে কে পেয়েছে কি পায়নি, কিন্তু যেটা হচ্ছে প্লেয়াররা কিন্তু এখন আমাদের সাথে যোগাযোগ করেনি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অবশ্যই আমরা মিডল অফ দ্য টুর্নামেন্ট, তো ও বলছে মোহাম্মদ আলিমের জিনিসটাও সেম, ওর কন্ট্রাক্টটা আমাদের দেখাক, আর ওর রিসিপ্টটা কত পেয়েছি, ওর রিসিপ্ট, যে ও নিশ্চয়ই একটা রিসিভ করেছে যে টাকাটা, এই দুইটা হলে আমরা তার সাথে কথা বলবো। আমাদের কাছে তো টাকা ধরা আছে। অ্যাজ ফার অ্যাজ আই নো, সিলেট হ্যাজ অলসো ফুললি পেড দেয়ার ফরেন প্লেয়ার্স। মোহাম্মদ আলীটা, মোহাম্মদ আমির ছাড়া মোহাম্মদ তখন শুনছে, এখন তো আর মোহাম্মদ আমিরের কথা শোনা যাচ্ছে না, বাট উই উইল কন্ট্যাক্ট দেম যখন লিস্টটা দিবে। না না না, আপনি কেমন করে কম বলেন? ওদের একটা চেক আছে 5 কোটি টাকা, আর 5 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি আছে। কথাটা বলছেন তো, আমি যা দেখছি এক এক টিমের পেমেন্ট তো 5 কোটি টাকার নিচেই, তো ওরা তো আবার বলে কিছু পেয়েছে। সো হ্যাঁ, 27-30 অনেককেই যে যার বাউতর নিতে পেরেছে। সো ওইটা বিদেশি প্লেয়ারদেরও টাকা দিয়েছে। সো লেটস সি কী আছে। কথাটা বলছেন। তারপরে তো অন্যান্য টাকা আরও আছেই, ধরেন প্রফিট শেয়ারিংয়ের যদি কিছু আসে, সেটাও তো আমাদের হাতে আছে। সো আমি অ্যাকচুয়ালি অতটা ওয়ারিড না, এটা টাইমের ব্যাপার, কারণ রিকনসাইল করতে যতটুকু টাইম লাগবে তত টাইমে ওদেরও তো টাইম দিতে হবে। ওরা যদি এখন ধরেন এই 15 দিনে
নোয়াখালী যদি সব টাকা দিয়ে দেয় তাহলে আমরা ওই টাকাটা তাকে ফেরত দিয়ে দেবো, ভেরি সিম্পল হিসাব। যতটা পসিবিলিটি ছিল ততটা কাজ করেছে, একদম হায়েস্ট লেভেলে আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ এসবের যে হায়েস্ট লেভেলে কাজ করে সেই হায়েস্ট লেভেলে আমরা কিন্তু কাজ করা হয়েছে। হ্যাঁ, সেই হায়েস্ট লেভেলের কাজের সেই হায়েস্ট লেভেলের কাজের ওরা যা কাজ করেছে এটা কিন্তু ওয়ার্ল্ড অন্যান্য ফ্র্যাঞ্চাইজির লেভেলে। এইখান থেকে এখন আমাদের মধ্যে কি হয়েছে, একটা জিনিস বার হয়েছে যে আপনাদের মাধ্যমে জানা গেছে যে এক ভদ্রলোক আমাদেরই ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, এটা ওনার একটা টেলিফোন কনভারসেশন, কিন্তু উনি ফিক্সিংয়ের সাথে জড়িত না চেষ্টা করেছে এটা তো আমার ব্যাপার না, এটা আমরা অ্যালেক্স মার্শালকে দিয়ে দেওয়া হয়েছে। অ্যালেক্স মার্শাল এটাকে ফুললি ইনভেস্টিগেশন করছে। হ্যাঁ, আমাদের ওইটুকু সময় দিতে হবে, তারপরে অ্যালেক্স মার্শাল উইল কাম ব্যাক। শোনেন, আমি যতটুকু জানি গভর্নিং কাউন্সিলের থেকে এটা আপনাকে অ্যাসিওরেন্স দিতে পারি, গভর্নিং কাউন্সিল কোনো কার্পণ্য রাখবে না, এবং অ্যালেক্স মার্শাল যেরকম একটা ইন্টিগ্রিটিওয়ালা লোক, হ্যাঁ, একটা মানে তার তো জানিনি কি পজিশন ছিল, আমার মনে হয় না তার এইটা তার কোনো রিপোর্টে কমতি থাকবে না। কিন্তু আমরা যেটা দিব সেটা আমি বোর্ডে দিয়ে দিব, এটা তখন বোর্ডের উপর বর্তায়। তো আশা করি কেউ যদি, আমার মনে হয় না যে আমাদের প্রেসিডেন্ট বলেন, আমাদের যে 25 জন বোর্ড ডিরেক্টর আছে, উনি আনটিল প্রুভেন গিলটি আমরা তাকে তো একটা অপরচুনিটি, আমরা তাকে তার ব্যাপারে আমরা একটা একরকম ধারণা, হ্যাঁ, তো লেট দ্য ইনভেস্টিগেশন ফিনিশ। কথাটা বুঝছেন, এখানে কোনো হাইড অ্যান্ড সিক নাই, যেটা আমি বলতে চাই যে আপনারা কোনো হাইড অ্যান্ড সিক পাবেন না। দেখেন, আমাদের যে পলিসিটা, মানে আমার মনে হয় এভরিবডি হ্যাজ অ্যাপ্রিসিয়েটেড। আগে তো কোনো দিন আপনি গত বিপিএলের টিকিটের টাকাটা শেয়ার করেছে, কিন্তু আমরা এবার বলতেছি গ্রাউন্ডস রাইট, টিভি রাইট এবং টিকিট, এই সব কিছু এক করে খরচটা বাদ দিয়ে যেই টাকা থাকবে সেই টাকার থেকে 30% আমরা দিয়ে দিব। সো আনটিল এখন পর্যন্ত কতটা কি সেটা তো আপনারা মানে এখন ধারণা করতে পারেন, কিন্তু আমি তো অ্যাকচুয়ালটা বলতে পারছি না। আপনি কি মনে করছেন যে আসলে আলটিমেটলি ফ্র্যাঞ্চাইজিগুলোর পাবে ডেফিনেটলি, কিন্তু যে আমি যেটা মনে করি প্রসেসটা তো শুরু হয়েছে। শোনেন, এইবারকার যেরকম এত শর্ট টাইমে আমাদের যে প্রবলেমটা ছিল, এটা তো আপনাদের অ্যাকসেপ্ট করতেই হবে যে এত শর্ট টাইমে 15ই অক্টোবরে গভর্নিং কাউন্সিল ফর্ম করা হয়েছে অ্যান্ড 20শে ডিসেম্বরের পরে খেলা শুরু হয়ে গেছে। দেখেন কতবার চেঞ্জ করতে হয়েছে ডেট, বিকজ অফ অ্যাকোমোডেট। আমরা ফ্র্যাঞ্চাইজিগুলি নতুন ছিল, ফ্র্যাঞ্চাইজি চুজের সময়ও 12টা টিম আপনার টেন্ডারে পার্টিসিপেট করেছে, তার মধ্যে 7 জনই কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফি দেয়নি। তো আপনি ওই সব চড়াই উতরাই বিয়ে করে তো আমরা আলটিমেটলি শেষ করতে পেরেছি। শোনেন, আমার কথাটা শোনেন, আমরা যতটুকু জানি যে দেয়ার আর, এটা তো আমরা জানি না, আমরা ইন্টিগ্রিটি ইউনিট থেকে দেয়ার আর ইন্টারন্যাশনাল মনিটরিং কোম্পানিজ আছে যারা এই বিটিং কোম্পানিকে মনিটর করে। সো যেটা আমরা জানতে পেরেছি ফ্রম দ্য ইন্টিগ্রিটি ইউনিট যে 82% রেড ফ্ল্যাগ দেয় না ওরা, যে আগে তো ইনভেস্টিগেশনের আগে রেড ফ্ল্যাগ করবে, সেই রেড ফ্ল্যাগ কিন্তু 82% কমে গেছে। তারপরে যেগুলি আছে সেগুলি তো লং টার্ম আপনার ইনভেস্টিগেশন হচ্ছে। আমাদের অ্যান্টি করাপশন কিন্তু বসে নাই। আপনি দেখেন গতবার বা তার আগের বার মাঝপথেই কিন্তু অনেক নামটাম চলে এসেছিল আপনাদের থেকেই। হ্যাঁ, তো সুতরাং আপনার এবার তো ওইটা হয়নি, তার মানে ইন্টিগ্রিটি ইউনিট ডিড আ ভেরি গুড জব। রিঅর্গানাইজ ইন্টিগ্রিটি ইউনিট ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল। শুনেন, সাইমন টাফেলের ব্যাপারে হচ্ছে আমরা তো নেক্সট লেভেলে নিয়ে যেতে চাচ্ছি আমাদের ডকুমেন্টেশন সব কিছু ট্রেনিংয়ের। সাইমন টাফেল আমাদের আম্পায়ার ট্রেনিং অ্যান্ড গ্রেডিংয়ের জন্যে তাকে আমরা কনসালটেন্ট হিসাবে দিয়েছি, কিন্তু সে হচ্ছে একটা 7 বছরের ওয়ার্ল্ডের বেস্ট এক্সপিরিয়েন্সড আম্পায়ার।
তাকে আমরা কিন্তু ইউজ করতে চেয়েছি। এটা কিন্তু তাকে কিন্তু কোনো পেমেন্ট দেওয়া হয়নি। তাকে আমরা বলেছিলাম যে অ্যাডভাইজার টু টেকনিক্যাল কমিটি। যখন টেকনিক্যাল কমিটি কোনো থেকে যাবে ওর কাছে অ্যাডভাইস দিতে হবে। সেই জন্যে কিন্তু এটা হচ্ছে তারা ভলেন্টারি হেল্প করছে, কোনো মিটিংয়ে ছিল না, কিছু ছিল না, ডকুমেন্টে সেটা একটু হেল্প করে দিয়েছে, বিকজ হি ইজ ডুইং অল ওভার দ্য ওয়ার্ল্ড এই কাজ, ডকুমেন্টেশনে হেল্প করে দিয়েছিল। তো সুতরাং আপনি তো সে ইজ নট আ পার্ট অফ মেম্বার, হি ইজ নট আ মেম্বার অফ দ্য কমিটি। এবং আগে যদি দেখেন, এটা আমাদের রকিবুল ভাইও কিন্তু, আপনি খোঁজ নিয়ে দেখেন 2024-এর আসার আগের আসরে 18 থেকে উনি কিন্তু ম্যাচ রেফারিও করেছে এবং উনি কিন্তু টেকনিক্যাল কমিটির মেম্বার ছিলেন। তো এইটাই ধারাবাহিকতা বলতে পারেন, এখানে কনফ্লিক্ট হবে না। আর আপনি বললেন, জিজ্ঞেস করতে পারেন যে কেন আমরা হঠাৎ করে স্যামন টাফেলকে আনলাম। আমার যে 4 জন বেস্ট ম্যাচ রেফারি ছিল, একটা হচ্ছে শেজান, একটা হচ্ছে সেলিম শাহেদ, একটা হচ্ছে রাহুল, আর একটা হচ্ছে শিপার ভাই। আমার পার ম্যাচে 2টা ম্যাচ রেফারি লাগে, ঠিক আছে। এখন আমরা যখন এই লেভেলে টুর্নামেন্ট করছি, আমরা তো ওখানে এক্সপিরিয়েন্স ম্যাচ রেফারি লাগবে। আপনি দেখেন শেজান চলে গেছে আন্ডার-19-এর ম্যানেজার, সো তো আমার 3 জন ছিল। রাহুল চলে গেছে আফ্রিকা, সেলিম শাহেদ চলে গেছে আপনার ওমরা করতে, হ্যাঁ, তো আমার শিপার ভাই ছিল। তখন আমরা দেখলাম ও আসছিলই, তো ওকে রিকোয়েস্ট করছে, আমরা কিন্তু রিকোয়েস্ট করেছি। আমি যদি কোনো এলিট ম্যাচ রেফারি আনতাম, আমাদের কিন্তু $4,000 নিচে হতো না। সো আমরা তার সাথে, ও বলছে ঠিক আছে আমি এসে করে দেবো। অ্যাকচুয়ালি হি ডিড আ ফেভার টু আস। সো আমার তো অপশান ছিল না, আমি কাকে না ম্যাচ রেফারির যেটা ফি, ব্যাপারটা হচ্ছে কি, ম্যাচ রেফারি এসে সে করছে, ম্যাচ রেফারির ফিটা তাকে দেওয়া হচ্ছে। এখন কতটা হচ্ছে এক্সট্রা করছে না, ম্যাচ রেফারির ফি হিসাবে। আমি এখন অন্য কাউকেও আনতে পারতাম, ও ILT20-তে ম্যাচ রেফারি ছিল, সো ওইখান থেকে আনা হয়েছে। তো সুতরাং এখানে এক হচ্ছে যে এরকমই তো রকিবুল ভাইয়ের সময়ও যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয়ে থাকে, তাকে এখনও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার কথা না। হ্যাঁ, এটা রকিবুল ভাই বলেছে, এটা আমি শুনেছি রকিবুল ভাই বলেছে। তো রকিবুল ভাই তো নিজে উনি করেছে গেল, এর জায়গায় হি ওয়াজ নট আপনি কাগজপত্র করে দেখেন, ইনভেস্টিগেশন করে দেখেন, হি ওয়াজ এ অ্যাডভাইজার। এবং উনি কিন্তু কোনো মিটিংয়ে যখন ডাকেনি, এমনি আমি অ্যাডভাইজার মানে কি, আমার হঠাৎ করে কোনো কিছু লেগেছে, আমি আপনার কাছ থেকে অ্যাডভাইস নিতে পারি। অ্যান্ড ইট ওয়াজ নো পেমেন্ট ওয়াজ অ্যাটাচ, উই রিকোয়েস্টেড হিম, যেহেতু হি ইজ ইনভলভড ইন আম্পায়ার ট্রেনিং আর ওইখান থেকে এটা তো আরও ভালো হয়েছে। এখন যদি ধরেন আমার কোচ ব্রায়ান লারা থাকে, হ্যাঁ, সো আমি তাকে হঠাৎ ব্যাটিংয়ের জন্য আমি যদি এখানে আনি, তো এখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টেড আমি দেখি না। শোনেন, আমি সৈকতের কথাটা একদম ক্লিয়ারলি বলি। সৈকত ভাই ইজ আ কন্ট্রাকচুয়াল এলিট প্যানেল আম্পায়ার উইথ ICC। তো ICC এটা হচ্ছে একদম তার ICCর সাথে কন্ট্রাক্ট। এরকমও না যে ও যেতে হলে আমার NOC দিতে হবে বা ছুটি দিতে হবে। ওর সাথে আমাদের যে কন্ট্রাক্ট, আমাদের সাথে কন্ট্রাক্ট হচ্ছে যে ও ম্যাচ রেফারি করে দিবে, ট্রেনিংয়ে ম্যাচ রেফারি বলছি, আম্পায়ারিং করে দিবে, ট্রেনিং করে দিবে, এইসব। কিন্তু যখন ICCর কাজ থাকবে, তখন সে আমার থেকে NOC বা লাগবে না, সে চলে যেতে পারবে। একটা ডেজ আছে যে কতদিন ও কাজ করতে পারবে। সো এখন ইট ইজ এন্টায়ারলি, এটার হচ্ছে ICC অ্যান্ড হিজ মানে কন্ট্রাক্ট। আমি এটা তো পার্সোনাল কথা হচ্ছে যে এটা শোনেন, এই জিনিসটা হচ্ছে এইখানে কিন্তু 2-3টা জিনিস ইনভলভ হয়ে গেছে, এটা কিন্তু আপনার বুঝতে হবে। একটা হচ্ছে দেশের সম্মান একদিকে, আরেক দিকে হচ্ছে ক্রিকেট। কিন্তু আমরা যে কালেকটিভলি ডিসিশনটা নেওয়া হয়েছে, এখান থেকে তো গভর্নমেন্ট থেকেও আমাদের NOC লাগতো যেতে, সব দিকে চিন্তা করে কিন্তু একটা ডিসিশন হয়েছে। আমি যতটুকু শুনেছি যে যেহেতু 2 জন যাচ্ছে, সিকিউরিটি ম্যানেজ করা
ওয়াজ ইজিয়ার অ্যান্ড যেটার আমার মনে হয় যে গভর্নমেন্ট যে ডিসিশনটা নিয়েছে যে আপনি দেখেন আপনার 25 জন প্লেয়ার না, সাথে কিন্তু আপনারা সাংবাদিকরাও আছেন যারা খেলা দেখবেন, এই পুরা একটা বড় কন্টিনজেন্ট কিন্তু, সেই জন্যই হয়তো গভর্নমেন্ট ডিসিশন নিয়েছেন যে ওদের দেওয়ার জন্যে আমাদের। এখন এটা আমাদের স্পোর্টস মিনিস্ট্রির ডিসিশনের আমি তো এটার কমেন্ট করাও উচিত না এবং কমেন্ট করতেও চাই না। শোনেন, আমার এক্সপিরিয়েন্স নেক্সট ইয়ার আমি আছি কি নাই, নতুন কমিটি আসবে, সেটা তো পরের কথা। হ্যাঁ, না আমি বলছি না গভর্নিং কাউন্সিলে তো আমার কথাটা হচ্ছে যে আমার রিকমেন্ডেশন আফটার কমপ্লিটিং এভরিথিং যে এত শর্ট টাইমে দুটা রিকমেন্ডেশন, এত শর্ট টাইমে অ্যাকচুয়ালি বিপিএল করা উচিত না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমার মনে হয় IL-T20-র সাথে কনফ্লিক্ট হয় এরকম সময় না করাটাই ভালো। কারণ আপনারা বুঝেন IL-T20-তে 9টা করে প্লেয়ার খেলে, হ্যাঁ, সে এক একটা টিমে কিন্তু 10টা 12টা 14টা করে বিদেশি প্লেয়ার নিয়ে রাখে। তো সুতরাং সেই জন্যে প্রায়োরিটি হয়ে যায় ওইটা আগে। হ্যাঁ, তো সুতরাং এই দুইটা রিকমেন্ডেশন, আর ইন্টিগ্রিটিটা যাতে এরকম সেমভাবে যদি রাখা যায় তাহলে এটার সিচুয়েশন ইমপ্রুভ হবে। দেখেন এই T20টা কিন্তু ওরা ক্যালকুলেশনে নেয়নি, ওরা আগের T20 থেকে যা হয়েছে সেই নিয়ে একটা লেভেল করেছে। তো সুতরাং আমার মনে হয় আমরা এক ধাপ এগিয়ে উপরে উঠেছি। আমাকে যদি বলেন যেসব জিনিস ওরা দেখেছে এক ধাপ এগিয়েছি। ফুল হাউসে খেলা হয়েছে, সেন মানে নিউজিল্যান্ড থেকে প্লেয়ার আসছে, এইখান থেকে উইলিয়ামসের মতো প্লেয়ার এসেছে। তো সুতরাং একটু হলেও ইমপ্রুভ করেছে। তারপরে ইন্টিগ্রিটির ব্যাপারে তো কমপ্লেনটা কম হয়েছে। আমরা যদি প্লেয়ারদেরটা জিনিসটা আমরা ফুলফিল করতে পারি তাহলেও কিন্তু একটা ইমেজটা ইমপ্রুভ হবে। সো তার মানে আমার মনে হচ্ছে যে আমরা এক ধাপ হয়েছে। আমরা যদি এই প্রতি বছর এক ধাপ করে একটা সিঁড়ি করে আমরা উপরে উঠতে পারি তাহলে হবে কি আপনার এটা আমরা হয়তো দেখবেন যে 4-5 বছরে আমরা প্রথম 5টা টুর্নামেন্টের মধ্যে থাকবো।